বর্ষগ্রন্থ -2024 অনুসারে এক ফসলি আবাদি জমির পরিমাণ কত? সঠিক উত্তর 20,44,000 হেক্টর। ব্যাখ্যা কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 অনুযায়ী ধান উৎপাদনে আবাদকৃত জমির পরিমাণ মোট আবাদযোগ্য জমি 3,92,96,000 একর, 1,59,03,000 হেক্টর। মোট আবাদি জমি নেট ক্রপ এরিয়া 1,98,29,000 একর, 80,28,000 হেক্টর। এক ফসলি জমি 50,49,000 একর, 20,44,000 হেক্টর। দুই ফসলি জমি 1,01,40,000 একর, 41,05,000 হেক্টর। তিন ফসলি জমি 45,93,000 একর, 18,59,000 হেক্টর। চার ফসলি জমি 47,000 একর, 19,000 হেক্টর। আবাদযোগ্য 9 এমন জমির পরিমাণ 83,58,000 একর। মোট খাদ্যশস্য 4,48,29,000 মেট্রিক টন। উৎস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024। প্রশ্ন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের আওতাধীন কতটি প্রতিষ্ঠান রয়েছে? নভেম্বর -2025। সঠিক উত্তর 9টি। ব্যাখ্যা বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ অধ্যাদেশ 1972 প্রেসিডেন্ট অর্ডার নং 27/1972 অনুযায়ী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন গঠন করা হয়। বর্তমানে আইনটি বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন 2018 নামে অভিহিত। প্রারম্ভিকভাবে বাংলাদেশ স্টিল মিলস কর্পোরেশন ও বাংলাদেশ প্রকৌশল ও জাহাজ নির্মাণ কর্পোরেশনের নিয়ন্ত্রণাধীন 62টি শিল্প প্রতিষ্ঠান নিয়ে বিএসিসি কার্যক্রম শুরু করে। পরে বিএসিসি নিজস্ব উদ্যোগে 1984 সালে বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড প্রতিষ্ঠা করে। কর্পোরেশনের ব্যবস্থাপনায় 9টি শিল্প প্রতিষ্ঠান চালু রয়েছে, যেমন প্রতিষ্ঠানের নাম প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড, জেনারেল ইলেকট্রিক ন্যানো কোম্পানি লিমিটেড, ঢাকা স্টিল ওয়ার্কস লিমিটেড, ইস্টার্ন কেবলস লিমিটেড, ইস্টার্ন টিউবস লিমিটেড, গাজী ওয়ার্কস লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেড। উৎস বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন অফিসিয়াল ওয়েবসাইট। প্রশ্ন গোপালভোগ কোন ফসলের উন্নত জাত? সঠিক উত্তর আম। ব্যাখ্যা আমরি উন্নত জাত ল্যাংড়া, গোপালভোগ, মহানন্দা, মোহনভাগ, হিমসাগর, হাড়িভাঙ্গা, রূপালী। গমের উন্নত জাত আনন্দ, আকবার, দোয়েল, বরকত, বলাকা, সোনালিকা, জোপাটিকা, ইনিয়া -63। আলুর উন্নত জাত ডায়মন্ড, সিন্দুরি, কুফরি, চমক, কার্ডিনাল। ভুট্টার উন্নত জাত বর্ণালী, শুভ্র, খইভুট্টা, মোহর উত্তরণ। তামাকের উন্নত জাত সুমাত্রা, ম্যানিলা। উৎস কৃষি তথ্য বাতায়ন। প্রশ্ন বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে? নভেম্বর -2025। সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র। ব্যাখ্যা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি রপ্তানি পণ্যের বৃহত্তম বাজার। আমদানিকারক দেশসমূহের তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র শীর্ষে অবস্থান করছে। 2024-25 অর্থ বছরের জুলাই জুন সময়ে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে 8,692.35 মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। জার্মানি 2024-25 অর্থ বছরের জুলাই জুন সময়ে জার্মানিতে মোট 5,292.90 মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি হয়েছে, যা মোট রপ্তানি আয়ের 10.96% এবং বর্তমানে দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশে পরিণত হয়েছে। উৎস রপ্তানি উন্নয়ন ব্যুরো। প্রশ্ন মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ কোনটি? নভেম্বর -2025। সঠিক উত্তর চট্টগ্রাম। ব্যাখ্যা মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ 1 চট্টগ্রাম সমান 8,80,797 মেট্রিক টন। 2 খুলনা সমান 8,22,361 মেট্রিক টন। 3 রাজশাহী সমান 5,76,830 মেট্রিক টন। মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ 1 ময়মনসিংহ সমান 3,45,001 মেট্রিক টন। 2 কুমিল্লা সমান 3,15,457 মেট্রিক টন। 3 যশোর সমান 2,48,089 মেট্রিক টন। উৎস বিবিএস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। প্রশ্ন নিচের কোনটি বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক নয়? সঠিক উত্তর আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। ব্যাখ্যা বাংলাদেশের বিশেষায়িত ব্যাংক নয় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক। এটি একটি অতফসিলভুক্ত ব্যাংক। উল্লেখ্য যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের তালিকার অন্তর্ভুক্ত নয় তাদেরকে অতালিকাভুক্ত ব্যাংক বলে। এরূপ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের বিধি নিষেধ মেনে চলে না। অন্যদিকে তফসিলি ব্যাংকের সংখ্যা মোট 62টি, অতফসিলি ব্যাংকের সংখ্যা মোট 5টি। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক 6টি, বিশেষায়িত ব্যাংক 3টি, বেসরকারি বাণিজ্যিক ব্যাংক 43টি, বিদেশি ব্যাংক 9টি, শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংক 10টি, ডিজিটাল ব্যাংক 1টি। উৎস বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কতটি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে? সঠিক উত্তর 30টি। ব্যাখ্যা মৃত্তিকা ভিত্তিক পরিবেশ অঞ্চলের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন। মাটির বৈশিষ্ট্য বলতে মাটির শ্রেণী, জৈব পদার্থের মাত্রা, পটাশজাত খনিজের মাত্রা, পিএইচ মাত্রা এবং মাটির বন্ধুরতাকে বোঝায়। মাটির প্রকৃতি বা বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। কোনো একটি কৃষি পরিবেশ অঞ্চল প্রকৃতপক্ষে সে অঞ্চলের মাটির প্রতিনিধিত্ব করে। একটি কৃষি অঞ্চল একটি প্রযুক্তিও বটে। কৃষি কর্মকাণ্ডের জন্য সবচেয়ে বড় কাজ হলো মাটির বৈশিষ্ট্য ও বন্ধুরতা অনুযায়ী ফসল নির্বাচন করা। মাটির বৈশিষ্ট্য ভিত্তিক ফসল নির্বাচন কৃষিকর্মের একটি অত্যাবশ্যক প্রযুক্তি। এই প্রযুক্তি যত নিখুঁতভাবে ব্যবহার করা যাবে কৃষিকাজের ফলাফল তত বেশি লাভজনক হবে। মাটির গঠন ও প্রকৃতি অনুযায়ী 30টি কৃষি পরিবেশ অঞ্চলকে নিম্নোক্ত 5টি ভাগে ভাগ করা যায়। এই অঞ্চলগুলোর মাটির বৈশিষ্ট্য ভিত্তিক ফসল নির্বাচন দেখানো হলো। 1 দোআঁশ ও পলি দোআঁশ মাটি অঞ্চল। 2 কাদা মাটি অঞ্চল। 3 বরেন্দ্র অঞ্চল ও মধুপুর অঞ্চল। 4 পাহাড়ি ও পাদভূমি অঞ্চল। 5 উপকূলীয় অঞ্চল। উৎস কৃষি শিক্ষা নবম ও দশম শ্রেণী বোর্ড বই। প্রশ্ন জনাব আহসান এইচ মনসুর বাংলাদেশ ব্যাংকের কততম গভর্নর? সঠিক উত্তর 13তম। ব্যাখ্যা ডক্টর আহসান এইচ মনসুর তিনি পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই এর প্রাক্তন নির্বাহী পরিচালক ছিলেন। ডক্টর আহসান এইচ মনসুর 14 আগস্ট 2024 তারিখে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নর হিসেবে যোগদান করেন। ডক্টর মনসুর 1981 সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর অর্থনীতিবিদ প্রোগ্রামের অধীনে যোগদান করেন। তার দীর্ঘ কর্মজীবনে ডক্টর মনসুর মধ্যপ্রাচ্য, এশিয়ান, আফ্রিকান এবং মধ্য আমেরিকান দেশগুলির সাথে কাজ করেন। তিনি আইএমএফ এর কিছু গুরুত্বপূর্ণ কার্যকরী বিভাগ, আর্থিক বিষয়ক এবং নীতি পর্যালোচনা ও উন্নয়ন বিভাগ এবং অঞ্চল বিভাগে মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়া এবং এশিয়ান বিভাগ কাজ করেন। তিনি 1998-2001 সাল পর্যন্ত পাকিস্তানে আইএমএফ এর সিনিয়র রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রীর 1989-91 আর্থিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে ডক্টর মনসুর 1991 সালে বাংলাদেশে মূল্য সংযোজন কর ভ্যাট সফলভাবে প্রবর্তনের সাথে জড়িত ছিলেন। উল্লেখ্য জনাব এন হামিদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন। উৎস বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন বোরো ধান রোপণের সময়কাল হলো? সঠিক উত্তর মধ্য নভেম্বর মধ্য জানুয়ারি। ব্যাখ্যা ফসল রোপণ ও উত্তোলনের সময়সূচি। রোপণের সময় আউশ ধান সমান মধ্য মার্চ মধ্য এপ্রিল, আমন ধান সমান জুনের শেষ সেপ্টেম্বরের শুরু, বোরো ধান সমান মধ্য নভেম্বর মধ্য জানুয়ারি। উত্তোলনের সময় আউশ ধান সমান মধ্য জুলাই আগস্টের শুরু, আমন ধান সমান ডিসেম্বর জানুয়ারির শুরু, বোরো ধান সমান এপ্রিল মে। উৎস কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2024 বিবিএস। প্রশ্ন বর্তমানে বাংলাদেশে জীবন বীমা কোম্পানির সংখ্যা কতটি? সঠিক উত্তর 18টি। ব্যাখ্যা বিমা 80 দশকের মাঝামাঝি সময়ে বেসরকারি খাতের বীমা কোম্পানিগুলি এই শিল্পে প্রবেশ শুরু করে এবং এটি সম্প্রসারিত হয়। বর্তমানে 62টি কোম্পানি 2010 সালের বীমা আইনের অধীনে কাজ করছে।
এর মধ্যে 18টি জীবন বীমা কোম্পানি, যার মধ্যে একটি বিদেশি কোম্পানি এবং একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি, 44টি সাধারণ বীমা কোম্পানি, যার মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি। বাংলাদেশের বীমা কোম্পানিগুলি নিম্নলিখিত পরিষেবাগুলি প্রদান করে: জীবন বীমা, সাধারণ বীমা, পুনর্বীমা, ক্ষুদ্র বীমা, তাকাফুল বা ইসলামী বীমা। উৎস: বাংলাদেশ ব্যাংক। প্রশ্ন: কোন ধরনের মাটিতে গমের উৎপাদন বেশি হয়? সঠিক উত্তর: দোআঁশ ও বেলে দোআঁশ মাটিতে। ব্যাখ্যা: গম চাষোপযোগী মাটির বৈশিষ্ট্য: উঁচু ও মাঝারি উঁচু জমি গম চাষের জন্য উপযোগী। মাঝারি নিচু জমিতেও গম চাষ করা হয়। দোআঁশ বা বেলে দোআঁশ মাটি গম চাষের জন্য ভালো। এঁটেল দোআঁশ মাটিতেও গমের চাষ হয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে গমের চাষ ভালো হয়। এছাড়া ঢাকা, কুমিল্লা, টাঙ্গাইল, ফরিদপুরেও গমের আবাদ হয়। বাংলাদেশের সব কৃষি অঞ্চলে গমের চাষ হয় না। বিশেষ করে হাওড় বাউড় ও বিল অঞ্চলে গমের আবাদ করা হয় না, যে মাটিতে পিএইচ অম্লাত্মক ক্ষারত্মক মাত্রা 6.0 থেকে 7.0, সেসব মাটিতে গম ভালো হয়। উৎস: কৃষি শিক্ষা, নবম ও দশম শ্রেণী। প্রশ্ন: বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিএসএফআইসি কত সালে গঠিত হয়? সঠিক উত্তর: 1976 সালে। ব্যাখ্যা: বাংলাদেশ সুগার এবং ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বাংলাদেশ স্বাধীনতার পর রাষ্ট্রপতির 1972 সালের 27 নম্বর আদেশক্রমে গঠিত বাংলাদেশ সুগার মিলস কর্পোরেশন এবং বাংলাদেশ ফুড অ্যান্ড অ্যালাইড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন নামক কর্পোরেশন দুটি একীভূত করে 1976 সালের 1 জুলাই হতে রাষ্ট্রপতির 25 নং আদেশ সংশোধিত বাংলাদেশ সুগার অ্যান্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিএসএফআইসি গঠিত হয়। বর্তমানে বাংলাদেশ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন 2018 অনুযায়ী সরকার কর্তৃক নিয়োজিত একজন চেয়ারম্যান ও 5 জন পরিচালকের সমন্বয়ে গঠিত বোর্ড দ্বারা বিএসএফআইসি পরিচালিত হচ্ছে। 2023-2024 অর্থবছরে 15টি চিনিকল, একটি ইঞ্জিনিয়ারিং কারখানা ও 2টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে কর্পোরেশনের কর্মকাণ্ড অব্যাহত আছে। এছাড়াও কেরু অ্যান্ড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের সাথে একটি ডিস্টিলারি প্লান্ট ও একটি জৈবসার কারখানা রয়েছে। উৎস: বিএসএফআইসি অফিসিয়াল ওয়েবসাইট। প্রশ্ন: নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? সঠিক উত্তর: ফরিদপুর। ব্যাখ্যা: নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুরে অবস্থিত। এছাড়াও বাংলাদেশের কিছু গবেষণা কেন্দ্র এবং তাদের অবস্থান: মৎস্য গবেষণা কেন্দ্র ময়মনসিংহ, আলু গবেষণা ইনস্টিটিউট রংপুর, তাঁত গবেষণা বোর্ড নরসিংদী, পাট গবেষণা কেন্দ্র ঢাকা, তুলা গবেষণা ইনস্টিটিউট যশোর, মশলা গবেষণা কেন্দ্র বগুড়া, নদী গবেষণা কেন্দ্র ফরিদপুর, রাবার গবেষণা বোর্ড কক্সবাজার, ডাল গবেষণা কেন্দ্র ঈশ্বরদী পাবনা, রেশম গবেষণা কেন্দ্র রাজশাহী। উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট। প্রশ্ন: বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর কোনটি? সঠিক উত্তর: বেনাপোল স্থলবন্দর। ব্যাখ্যা: বেনাপোল স্থলবন্দর বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল স্থলবন্দর। বেনাপোল স্থলবন্দর যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে অবস্থিত। মোট 86.68 একর এলাকা জুড়ে বিস্তৃত। স্থলবন্দরটি ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর হিসেবে কাজ করে। বাংলাদেশ ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ তল্লাশি ঘাঁটি ও আন্তর্জাতিক স্থলবন্দর হিসেবে পরিচিত। দেশের স্থল বাণিজ্যের প্রায় 90% এই বন্দরের মাধ্যমে হয়ে থাকে। ডানমুখী দ্বৈত তীর কয়েকটি স্থলবন্দরের নাম ও অবস্থান: বুড়িমারি স্থলবন্দর পাটগ্রাম, লালমনিরহাট, আখাউড়া স্থলবন্দর আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া, গোমরা স্থলবন্দর গোমরা, সাতক্ষীরা সদর, নাকুগঞ্জ স্থলবন্দর নালিতাবাড়ি, শেরপুর, তামাবিল স্থলবন্দর গোয়াইনঘাট সিলেট, সোনাহাট স্থলবন্দর বুরুঙ্গামারি, কুড়িগ্রাম, দর্শনা স্থলবন্দর দামুরহুদা, চুয়াডাঙ্গা, বিলোনিয়া স্থলবন্দর বিলোনিয়া, ফেনী। উৎস: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। প্রশ্ন: বাংলাদেশে সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয় কোন জেলায়? সঠিক উত্তর: পঞ্চগড়। ব্যাখ্যা: বাংলাদেশে 2000 সালের দিকে পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় সর্বপ্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়। বেসরকারি প্রতিষ্ঠান কাজী এন্ড কাজী টি এস্টেটের মাধ্যমে তেঁতুলিয়ায় প্রথম অর্গানিক চায়ের চাষ শুরু হয়। বর্তমানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর প্রভৃতি জেলায় ক্ষুদ্র ও বৃহৎ পরিসরে অর্গানিক চায়ের চাষ হচ্ছে। উল্লেখ্য, অর্গানিক চা হলো সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে উৎপাদিত চা, অর্থাৎ অর্গানিক চা চাষে রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহৃত হয় না। উৎস: জাতীয় তথ্য বাতায়ন, চা গবেষণা ইনস্টিটিউট এবং প্রথম আলো। প্রশ্ন: এমআরটি এর পূর্ণরূপ কি? সঠিক উত্তর: মাস র্যাপিড ট্রানজিট। ব্যাখ্যা: ঢাকা মহানগরী ও তৎসংলগ্ন পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে ও পরিবেশ উন্নয়নে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে মাস র্যাপিড ট্রানজিট এমআরটি বা মেট্রো রেল নেটওয়ার্কের পরিকল্পনা, সার্ভে, ডিজাইন, অর্থায়ন, নির্মাণ, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের নিমিত্ত দ্য কোম্পানিজ অ্যাক্ট 1994 অনুযায়ী গত 3রা জুন 2013 তারিখ শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল গঠন করা হয়। ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল এটি 2013 সালে গঠিত হয়। এটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন। প্রধান কার্যালয় মেট্রো রেল ভবন, এমআরটি লাইন -6 ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর 15-16 দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা 12। উৎস: ডিএমটিসিএল। প্রশ্ন: বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি আখ জন্মায়? কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। সঠিক উত্তর: নাটোর। ব্যাখ্যা: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024 অনুসারে মোট আখ উৎপাদন 93, 94, 94.6 মোট আখ আবাদ হয়েছে 1,67,345.34 একর। বাংলাদেশে সবচেয়ে বেশি আখ উৎপন্ন হয় নাটোর জেলা 9,32,006.42 টন। নাটোর জেলা 2023-24 বছরে মোট 51,506.13 একর জমিতে আখের আবাদ হয়। এছাড়াও ধান উৎপাদনের শীর্ষ জেলা ময়মনসিংহ, গম উৎপাদনের শীর্ষ জেলা ঠাকুরগাঁও, তুলা উৎপাদনের শীর্ষ জেলা ঝিনাইদহ, চা উৎপাদনের শীর্ষ জেলা মৌলভীবাজার, তামাক উৎপাদনের শীর্ষ জেলা কুষ্টিয়া, পাট উৎপাদনের শীর্ষ জেলা ফরিদপুর, আলু উৎপাদনের শীর্ষ জেলা রংপুর। উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ -2024। প্রশ্ন: সাময়িক হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরে জিডিপিতে শিল্পখাতের প্রবৃদ্ধির হার কত শতাংশ? সঠিক উত্তর: 4.34%। ব্যাখ্যা: সাময়িক হিসাব অনুযায়ী 2024-25 অর্থবছরে জিডিপি র প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে 3.97%। চূড়ান্ত হিসাব অনুযায়ী 2023-24 অর্থবছরে জিডিপি র প্রবৃদ্ধির হার ছিল 4.22%। 2024-25 অর্থবছরে জিডিপি র সাময়িক হিসাব। বাংলাদেশের জিডিপি র খাতভিত্তিক অবদান 2024-25: কৃষি 10.94%, শিল্প 37.44%, সেবা 51.62%। বাংলাদেশের জিডিপি র খাতভিত্তিক প্রবৃদ্ধির হার 2024-25: কৃষি 1.79%, শিল্প 4.34%, সেবা 4.51%। উৎস: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। প্রশ্ন: নিচের কোন সংস্থার নির্দেশনা অনুসারে কৃষি শুমারি পরিচালিত হয়? সঠিক উত্তর: ফাও।
ব্যাখ্যা কৃষি শুমারি স্বাধীনতার পর প্রথম কৃষি শুমারি হয় 1977 সালে। তার আগে বাংলাদেশ ভূখণ্ডে তৎকালীন পূর্ব পাকিস্তান 1960 সালে সর্বপ্রথম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়। কৃষি শুমারিতে কৃষির অন্তর্ভুক্ত বিষয় তিনটি, যথা শস্য, মৎস্য ও প্রাণী সম্পদ। বাংলাদেশে মোট কৃষি শুমারি হয় 6টি। সর্বশেষ কৃষি শুমারি করা হয় 2019 সালে। এই শুমারির স্লোগান ছিল কৃষি শুমারি সফল করি সমৃদ্ধ বাংলাদেশ গড়ি। 2019 সালে অনুষ্ঠিত সর্বশেষ কৃষি শুমারিতে পল্লী এবং শহর উভয় এলাকার সকল থানার তথ্য সংগ্রহ করা হয়েছে। এই শুমারিতে প্রথমবারের মতো মৎস্য চাষে জমির ব্যবহার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছে। বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার গাইডলাইন অনুসারে পরিসংখ্যান ব্যুরো কৃষি শুমারি পরিচালনা করে। তথ্যসূত্র কৃষি মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং বিবিএস। প্রশ্ন 2024-25 অর্থ বছরে বাংলাদেশে আমদানির পরিমাণ কত? সঠিক উত্তর 61 বিলিয়ন। ব্যাখ্যা 2024-25 অর্থ বছরে দেশে মোট 61 বিলিয়ন বা 6100 কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে, যা এর আগের 2023-24 অর্থ বছরের চেয়ে 7% কম। আগের অর্থ বছরে আমদানি হয়েছিল 6514 কোটি ডলারের পণ্য। পরিমাণের দিক থেকে 2024-25 অর্থ বছরে আমদানি বেড়েছে। সব মিলিয়ে 14 কোটি টন পণ্য আমদানি হয়েছে, যা এর আগের 2023-24 অর্থ বছরের 13 কোটি 76 লাখ টনের চেয়ে 4% বেশি। জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর আওতাধীন 50টি শুল্ক স্টেশনে 2024-25 অর্থ বছরে খালাস হওয়া পণ্যের তথ্য পর্যালোচনা করে আমদানির এই চিত্র পাওয়া গেছে। উৎস প্রথম আলো।